গত পর্বে আমরা জেনেছি শেখ মুজিবুর রহমানের হত্যার ইতিহাস। এই পর্বে আমরা জানব কি ঝড় আসতে চলেছে প্রতাপ মজুমদারের একাকিত্বের জীবনে। হরিদ্বারে যাওয়ার সব ঠিকঠাক করে প্রায় শেষ মুহূর্তে দুর্বল হয়ে পড়েছিলেন মমতা। এর মধ্যে একদিন কানু এসেছিল। সে ট্রেনের টিকিট জোগাড় করে দিয়েছে। কানুর কাছে এসব কোনো সমস্যাই নয়। কানুর ছোট মেয়ে চায়না এবার পার্ট 2 পরীক্ষা দিয়েছে, এখনও রেজাল্ট বেরোয়নি। সে যেতে রাজি হয়েছে মমতার সঙ্গে। এই সুযোগে তারও বেড়ানো হবে। চায়না মেয়েটি বেশ সপ্রতিভ, লোকজনের সঙ্গে পরিষ্কার চোখে কথা বলতে পারে। সে সঙ্গে থাকলে মমতার কোনো অসুবিধে হবারই কথা নয়। কিন্তু প্রতাপকে একলা ফেলে যাবেন কি করে মমতা? ঝগড়ার পর কথা বন্ধ ছিল। মমতা নিজেই কথা খুলে দিলেন। নিজেই কিছুটা নত ও কোমল হয়ে প্রতাপকে মিনতি করে বলেছিলেন, তুমিও চলো আমার সঙ্গে, তুমি না গেলে আমার ভালো লাগবে না। প্রতাপ লক্ষ্য করে যাচ্ছিলেন যে মমতা নিজে নিজেই হরিদ্বার যাবার সব ব্যবস্থা করে নিচ্ছেন। টিকিট কাটালেন, যাত্রাপথের সঙ্গিনী ঠিক করলেন। প্রতাপের টাকা পয়সাও চাইলেন না। ইদানিং মমতার নিজস্ব একটা অর্থ দফতর হয়েছে। হঠাৎ হঠাৎ প্রতাপকে না জানিয়ে তিনি 2-1টা দামি জিনিস কিনে ফেলেন। মমতার বহুকালের শখ ছিল একটা কার্পেটের। এতদিন বাদে তিনি শয়নকক্ষে বিছিয়েছেন বেশ পুরো সুন্দর লতাপাতার ডিজাইন করা একটা লাল কাশ্মীরি কার্পেট। এর দাম যে কত হাজার টাকা লেগেছে তা মমতা কিছুতেই জানাতে চাননি প্রতাপকে। প্রথম বেশ কয়েকদিন শুতে এসে সেটাকে প্রতাপের একটা অচেনা মানুষের ঘর বলে মনে হতো। এই শীতে মমতা প্রতাপের জন্য বেশ একটা মূল্যবান কোট তৈরি করিয়েছেন, তাও প্রতাপের অজান্তে। কোটটা গায়ে দেবার পর প্রতাপ খানিকটা ঠাট্টা সুরেই বলেছিলেন, আজকাল তোমার খুব টাকার গরম হয়েছে, তাই না? মমতা বলেছিলেন, সারাটা জীবন তোমার কাছে হাত তোলা হয়েই কাটাতে হয়েছে। দাসী বাঁধির মতন শুধু সেবা করে গিয়েছি, কোনোদিন কিছু তো দাওনি আমাকে। প্রতাপ অবাক হয়ে বলেছিলেন, তোমাকে কোনোদিন কিছু দিইনি? এই সব কিছুই তো তোমার জন্য। মমতা বলেছিলেন, সব কিছু? দয়া করে দিয়েছ, নেহাত যেটুকু প্রয়োজন না মেটালে নয়। কিন্তু মানুষের তো স্বাদ আহ্লাদও থাকে, সেসব তুমি জানতেও চাওনি। নিজের ইচ্ছে মতন কিছুই করতে পারিনি। মমতার এইসব কথার মধ্যে কৌতুক একটুও ছিল না, ছিল প্রচ্ছন্ন অভিমান মেশানো স্পষ্ট অভিযোগ। আজকাল মমতার কথার মধ্যে প্রায় অভিযোগের সুর ফুটে ওঠে। মুন্নির বিয়ে হয়ে যাবার পর বাড়িতে এখন শুধু স্বামী স্ত্রী। সাংসারিক ঝামেলাও চুকে গেছে। এখন মমতার যেন অন্য একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে। সেই কথার পর থেকে মমতার কেনা কোটটা প্রতাপ আর গায়ে দিতে চান না, তার ইচ্ছে করে না। কলকাতায় যেটুকু শীত পড়ে তাতে তার পুরনো আমলের পকেট ছেঁড়া কোটটাতেই বেশ কাজ চলে যায়। মমতার শত অনুরোধে অবশ্য প্রতাপ আর মত বদল করেননি। উদাসীনভাবে বলেছিলেন, আমি আর হরিদ্বার গিয়ে কী করব? মুন্নির বাচ্চাকে নিয়ে তুমি ব্যস্ত থাকবে, অনুনয় আর তার বাবা অন্য দিকগুলো সামলাবে। আমি শুধু শুধু তোমাদের বোঝা বাড়াতে যাব কেন? তাছাড়া বাড়ির ট্যাক্সির ব্যাপারে সামনের সপ্তাহে কর্পোরেশনে একটা হিয়ারিং আছে। তখন প্রশ্ন উঠেছিল কলকাতায় বাড়িতে প্রতাপের সঙ্গে কে থাকবে। এই প্রশ্নে প্রতাপ আবার জ্বলে উঠেছিলেন। তার সঙ্গে কারোর থাকার দরকার নেই, তিনি নিজেই নিজের ভার যথেষ্ট নিতে পারেন। নানু তো আছেই, সে রান্নাবান্না করে দেবে। রাত্রিরে তিনি একা থাকতে পারবেন না কেন? তিনি কি ছেলে মানুষ? প্রতাপ ছেলে মানুষ নন, কিন্তু তিনি যে বৃদ্ধ সে কথাও তার মনে থাকে না। মমতা তবু নানুকে পই পই করে বলে গিয়েছিল সে যেন প্রতিদিন বসবার ঘরে বিছানা পেতে শোয়। প্রত্যেক দিন সকালে বাবুকে গরম জলে লেবুর রস আর মধু মিশিয়ে দিতে ভুলে না যায়। বাবুকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়াও তার দায়িত্ব। প্রথম 10-12 দিন নানু ঠিক সেই দায়িত্ব পালন করেছে। তারপর তার বাড়িতে একটা বিয়ের ব্যাপার থাকলে সে ছুটি নেবে না? প্রতাপ নিজেই তাকে ছুটি দিয়েছেন। নানু তবু এক ফাঁকে এসে রান্নাটা করে দিয়ে যায়। মমতাকে পৌঁছে দিতে হাওড়া স্টেশনেও গিয়েছিলেন প্রতাপ। তিনি নিজে কুলি ঠিক করেছিলেন এবং দেরি করে কম্পার্টমেন্টের দরজা খোলার জন্য কন্ডাক্টর গার্ডকে বকাবকিও করেছিলেন। মমতা আর চায় না একটা কূপ পেয়েছে, সুতরাং নিশ্চিন্ত, পথে অন্য কোনো যাত্রী তাদের বিরক্ত করবে না। স্টেশনের কল থেকে প্রতাপ ওয়াটার বটলে জল ভরে দিলেন ওদের জন্য। সবই তিনি করছেন, কিন্তু কোনো আবেগ নেই। মমতা সেই যে রাগের মাথায় বলেছিলেন, তোমার টাকা লাগবে না, নিজের টাকাতেই আমি হরিদ্বার যেতে পারবো, সেই কথাটা তাঁর বুকে যে ঘা দিয়েছে সেটা দগদগে হয়ে আছে, কিছুতেই চাপা পড়ছে না। প্রতাপ সারা জীবন কষ্ট করে সংসারে যেভাবে টাকা উপার্জন করেছেন তা যেন তুচ্ছ হয়ে গেছে ওই একটি কথায়। মমতার সঙ্গে তার ব্যবহারে কোনো খুঁত নেই।
এমনকি প্রতাপ মাঝে মাঝে হাসি মুখও দেখিয়েছেন, তবু সেটা যেন অতিরঞ্জিত এক মুখোশের মতন। ব্যস্ততায় ও বাইরে যাবার উত্তেজনায় মমতা তা লক্ষ্য করেননি। ট্রেনটা ছাড়তে একটু লেট করছিল। প্রতাপ দাঁড়িয়েছিলেন প্ল্যাটফর্মে, মমতাদের জানলার সামনে। হঠাৎ তার মনটা যেন এক তরল বিষণ্ণতায় ভিজে গেল। কেন যেন তার মনে হলো মমতার সঙ্গে তাঁরই শেষ দেখা। প্রায় 40 বছরের মধ্যে মমতা তো তাঁকে ছেড়ে কখনো একা কোথাও যাননি। এবার কি মমতার কোনো বিপদ ঘটবে? ট্রেন দুর্ঘটনা, হরিদ্বারে খরস্রোতা নদী। প্রতাপ এই চিন্তাটা মন থেকে উড়িয়ে দিতে চাইলেন। মমতা না থাকলে বাকি জীবনটা তিনি কাটাবেন কি করে? ট্রেনটা দুলে উঠতেই মমতা তার স্বামীর হাত চেপে ধরে বলেছিলেন, কথা দাও, তুমি শরীরের যত্ন নেবে। নানুকে আমি বলে গেছি, সে সব কিছু করবে। তুমি নিজে মশারি টাঙাতে যেও না, নানু সব জানে। তুমি শুধু বাজারটা করে দিও, তোমার পছন্দ মতন মাছ। আর একটা কথা বলবো, তুমি আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, চিঠি লিখলে সঙ্গে সঙ্গে জবাব দেবে। আমি 1 মাসের বেশি থাকবো না। মুন্নি একটু সামলে উঠলেই। মমতার ব্যাকুল মুখখানি দেখে প্রতাপের দয়া হয়েছিল। একটা বয়সে ভালোবাসা রূপান্তরিত হয়ে যায় স্নেহ মমতায়। ভালোবাসার চেয়ে তার শক্তি বেশি। তিনি শিশুকে সান্ত্বনা দেবার ভঙ্গিতে মমতার হাত চাপড়ে বলেছিলেন, কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকব। তুমি পৌঁছনো মাত্র চিঠি দিও, সাবধানে থেকো। রাত্রিরে কোনো স্টেশনে ট্রেন থামলে জানলা খুলো না। অবশ্য সঙ্গে চায়না আছে, ও স্মার্ট মেয়ে। চায়না, ভালো করে ঘুরে আয়। সেদিন হাওড়া স্টেশন থেকে ফেরার পথে প্রতাপ বাস বা ট্যাক্সি না নিয়ে হেঁটে ব্রিজ পার হয়েছিলেন। তারপর স্ট্র্যান্ড রোড ধরে খানিকটা এগিয়ে ফেরিঘাট দেখে কি খেয়াল হয়েছিল, তিনি টিকিট কেটে ফেরিতে চেপে আবার গঙ্গা পার হলেন। তার তো বাড়ি ফেরার কোনো তাড়া ছিল না। ফেরিতে চেপে মধ্যপথে এসে তার মনে হয়েছিল, এই গঙ্গা যেখানে পাহাড় ছেড়ে সমতলে নামছে, সেখানে চলে গেল মমতা। সে আবার ফিরে আসবে তো? নদী কখনো থামে না, কিন্তু মানুষের জীবন হঠাৎ একসময় থেমে যায়। তার ভুরু কুঁচকে গিয়েছিল। এই অলক্ষণে কথাটা বারবার মনে পড়ছে কেন? না না, মমতার কিছু হবে না, তার শরীর ভালো আছে। এত বছর একটা সংসার সামলাবার পর এই তো সবেমাত্র সে নির্ঝঞ্ঝাট হয়েছে। এখন স্বাদ আহ্লাদ মেটাবে। একবার হেঁটে হাওড়া ব্রিজ পেরিয়ে এসে আবার অকারণে ফেরি করে সেই হাওড়ার দিকেই যাওয়া। অন্য কেউ প্রতাপকে এরকম ছেলেমানুষি করতে দেখলে সাংঘাতিক অবাক হতো। আবার ওই ফেরিতেই এপারে এসে প্রতাপ অনেকক্ষণ বসেছিলেন আউটরাম ঘাটের কাছে। প্রতাপের ছেলেবেলায় এটাকে বলা হতো উট্রাম ঘাট। এখন আউটরাম নামটাই চালু হয়ে গেছে। এটা যে কোনো সাহেবের নামে তাও হয়তো লোকে ভুলে গেছে। বোধহয় ভাবে কেনারাম বেচারামের মতনই আউটরাম। ইডেন গার্ডেনের নাম অবশ্য কেউ নন্দনকানন দেয়নি, যদিও অক্টোলনি মনুমেন্ট হয়ে গেছে শহীদ মিনার। এই ইডেন গার্ডেনে একসময় গোড়াদের ব্যান্ড বাজত, প্রতাপের মনে আছে। এখানেই স্বাধীনতার পরে কোনো একটা বছর বিরাট একটা মেলা হয়েছিল না? ত্রিদীপের গাড়িতে সবাই মিলে আসা হয়েছিল। সুলেখা, পিকলু, বাবলু, মুন্নি, মমতা, দিদি আর তুতুলও ছিল কি? হ্যাঁ ছিল, শুধু মা ছিল না। তার কিছুদিন পরেই তো পিকলু। বাকিরাও সব কোথায় গেল? এই গঙ্গা নদী পিকলুকে খেয়েছে। মমতা আবার এই নদীর ধারেই গেল। মমতা আবার পুণ্যটুণ্যের কথা ভেবে হরিদ্বারের নদীতে স্নান করতে না নামে। গঙ্গার ওপর প্রতাপের ভক্তিশ্রদ্ধা একটুও নেই। পিকলু চলে যাবার পর তিনি আর কোনোদিন গঙ্গায় স্নান করেননি। এমনকি সুপ্রীতিকে পোড়াবার পর অনেকে আদিগঙ্গার বিশ্রী নোংরা জলে নেমেছিল। প্রতাপ রাজি হননি কিছুতেই। মাঝে মাঝে প্রতাপের মনে এমন একটা বিশ্রী চিন্তা আসে যে তার নিজের গলাটা টিপে ধরতে ইচ্ছে করে। তবু চিন্তাকে রোধ করা যায় না। পিকলু বাঁচাতে গিয়েছিল বাবলুকে। বাবলুর বদলে যদি পিকলু বেঁচে থাকত, পিকলু নিশ্চিত এদেশের একজন গণ্যমান্য মানুষ হতো। না না, প্রতাপ বাবলুকেও কোনো দিন হারাতে চাননি। মমতার ধারণা প্রতাপ তার ওই ছেলেটিকে ভালোবাসেন না। ভুল ধারণা। ছোটবেলা থেকেই বাবলু দুরন্ত, সেজন্য প্রতাপ ওকে অনেকবার শাস্তি দিয়েছেন। তবু বাবলুর প্রতি বোধহয় তার পক্ষপাতিত্ব ছিল বেশি। বাবলুকে বিলেত পাঠাবার জন্য একসময় তিনি সর্বশান্ত হননি। বাবলুর জন্য দুশ্চিন্তায় তিনি যে বছরের পর বছর ভেতরে ভেতরে দগ্ধ হয়েছেন তা বুঝতেও দেননি মমতাকে। এখনও বাবলুর চিঠি এলে সে বাবাকে লেখে না, মাকেই লেখে। তবু প্রতাপ মমতাকে লুকিয়ে চোরের মতন সে চিঠি 2-3 বার পড়েন না। গঙ্গার ধারে সন্ধেবেলা অনেক মানুষ বসে থাকে।
অল্প বয়সী ছেলেমেয়েরা একটু নিরালা খুঁজে হৃদয় ও শরীরের উত্তাপ বিনিময় করতে চায়। দুটি যুবক রেলিংয়ে হেলান দিয়ে খুব জোরে জোরে হাসছে। একটু দূরে কে যেন গান গাইছে। সেদিকে তাকিয়ে অকস্মাৎ প্রতাপ যেন একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তিনি যে বেঞ্চিতে বসে আছেন সেখানে তার বদলে রয়েছে অন্য একজন মানুষ। রেলিংয়ে ভর দেওয়া ওই যুবক দুটির জায়গায় অন্যরকম পোশাক পরা অন্য দুটি যুবক হাসছে। একটা গাছের পাশে যে 3 জন যুবতী, তাদের শাড়ির রং, মুখের চেহারা শট করে বদলে গেল। তারা অন্য হয়ে গেল, যেন আজ থেকে 25-30 কিংবা 50 বছর পরের একটা দৃশ্য উদ্ভাসিত হলো প্রতাপের চোখের সামনে। তখন তিনি থাকবেন না, এই মানুষগুলো কেউই থাকবে না। এই একই জায়গায় অন্যরা আসবে, হাসবে, গান গাইবে। মাত্র কয়েকটা বছরের ব্যাপার, তারপরেই সব শেষ। প্রতাপের শিহরণ হয়েছিল, খানিকটা ভয়ও পেয়েছিলেন। এরকম দৃশ্য তিনি দেখলেন কেন? এরকম একটা ফুকো দার্শনিকতায় বা কেন ভর করল তার মাথায়? একা থাকলেই যত রাজ্যের বাজে চিন্তা এসে মাথা জুড়ে বসে। মমতার সঙ্গে তার যাওয়াই উচিত ছিল, না হয় কোনো রকমে মুন্নির শ্বশুরের সঙ্গে কয়েকটা দিন মানিয়ে চলতেন। মমতাকে ছেড়ে থাকতে প্রতাপের যে কষ্ট হচ্ছে সে কথা প্রথম কয়েকটা দিন প্রতাপ নিজের মনের কাছেও স্বীকার করতে চাননি। কিন্তু ফাঁকা বাড়িতে তার কিছুতেই বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না। বিমানবিহারীর বাড়ি ছাড়া আর কোথাও যে যাবার জায়গাও নেই। প্রতাপ নিজেই ট্রেনে চেপে কৃষ্ণনগর চলে যাবেন। বিমান কদিনের জন্য গেছেন তা অলিরাও ঠিক জানে না। প্রতাপ যেতে যেতেই যদি তিনি ফিরে আসেন। প্রতাপ আর কোনো বন্ধু সংগ্রহ করেননি। একা একা তিনি কোথাও বেড়াতে যাবেন? বাড়ির ট্যাক্সের হিয়ারিং আবার পিছিয়ে গেছে 1 সপ্তাহ। এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যদিও, কিন্তু ওটা আগে চুকিয়ে ফেলা দরকার। একা একা রাস্তায় ঘুরতেও মন্দ লাগে না, অনেক রকম মানুষ দেখা যায়। অন্যদের কথা কান পেতে শুনলে চমকে যেতে হয় এক সময়। 30-এর কাছাকাছি বয়সের একজোড়া যুবক যুবতী পাশাপাশি হাঁটছে। তাদের 2-একটা টুকরো কথা কানে এলো। মেয়েটি ব্রহ্মকমল ফুলের কথা বলছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে এই ফুল তুলে আনলে অলকানন্দা নদীর তীর পর্যন্ত টাটকা থাকে, নদীর এপারে আনলেই সে ফুল শুকিয়ে যায়। প্রতাপ এই কথাটা আগেও যেন কোথায় শুনেছেন। এই ফুল পাহাড় ছেড়ে সমতলে নামতে চায় না। মেয়েটি সদ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে এসেছে মনে হলো। মমতারও ওই জায়গাটা দেখতে যাওয়ার খুব শখ। আশ্চর্য, একটু আগে প্রতাপ এই সাইনবোর্ড দেখেছিলেন, হরিদ্বার ঋষিকেশ ভ্যালি অফ ফ্লাওয়ার্স বেড়াতে যেতে চান, আমরা আছি, হলিডে ট্রাভেলস। যুবতীটির মুখ সুখস্মৃতিতে ঝলমল করছে। তার সঙ্গীটিকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। অনেকটা সিদ্ধার্থর মতন নয়? বাবলুর বন্ধু সিদ্ধার্থ নাকি? সিদ্ধার্থ ফিরে এসেছে? প্রতাপ প্রায় তাকে ডাকতে উদ্যত হয়েও থেমে গেলেন। না, তার ভুল হচ্ছে। বাবলুর ঘনিষ্ঠ বন্ধুরা কেউ কলকাতা এলে 2-1 দিনের মধ্যেই বাড়িতে এসে দেখা করে। কিছু না কিছু জিনিসপত্রের সঙ্গে শর্মিলা তার শাশুড়ির জন্য চকলেট পাঠাবেই। বাচ্চা মেয়েদের মতন মমতা এখনও চকলেট খেতে ভালোবাসেন। সেবারে বাবলুদের কাছে বেড়াতে গিয়ে মমতা বারবার বলতেন, আমিও তো মাংস টাংসর ভক্ত নই, তবে এদেশের আইসক্রিম আর চকলেট সত্যিই খুব ভালো। প্রতাপ অবশ্য মিষ্টি একেবারেই খেতে পারেন না। তিনি আমিষাশী, তবে আমেরিকায় মাছ মাংস খেয়ে সুখ পাননি। তিনি গোমাংস খান না। বাবলুদের বাড়িতে অবশ্য গরু শুয়োর দুইই চলে। তার প্রেশার হাই বলে কোলেস্টেরলের ভয়ে তিনি শুয়োরও স্পর্শ করেননি। ওদেশের মুরগিগুলো কৃত্রিম উপায়ে বড় করা বলে তার কাছে বিস্বাদ লেগেছে। পাঁঠার মাংস প্রায় পাওয়াই যায় না বলতে গেলে। ভেড়ার মাংসে কেমন যেন একটা ভোটকা গন্ধ। সামুদ্রিক মাছও প্রতাপের বিশেষ পছন্দ নয়। বাবলু প্রায় ইলিশ মাছ কিনে আনত। শ্যাড মাছ ইলিশ মাছের মতন। তাছাড়া পদ্মার ইলিশও বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, পাওয়া যায় ওখানকার বাংলাদেশি দোকানে। দূর দূর, দেশের টাটকা ইলিশের সঙ্গে তার কোনো তুলনাই চলে না। ডিপ ফ্রিজে জমানো কাঠের মতন শক্ত মাছ দেখলেই তো অভক্তি জন্মে যায়। তবে হ্যাঁ, স্বীকার করতেই হবে আমেরিকার তরিতরকারি আর ফলমূলের স্বর্গ। প্রতাপের সবচেয়ে ভালো লাগতো মাশরুম। অমন সুস্বাদু মাশরুম তিনি জীবনে কখনো খাননি। কলকাতায় ফিরে প্রতাপ নিউ মার্কেটে ওই ধরনের মাশরুম কিনতে গিয়েছিলেন। কে যেন একজন বলল, মাশরুম চিনতে হয়, এদেশের এক এক জাতের মাশরুম বিষাক্ত হতে পারে। তাই শুনে মমতা মেকে বসলেন। প্রতাপের কিনে আনা মাশরুম রান্না না করেই ফেলে দিলেন আস্তা করে। হাজরা রোড ধরে হাঁটতে হাঁটতে প্রতাপ আপন মনে হাসলেন। ঘুরে ফিরে মমতার কথাই তার মনে আসছে। তিনি যে এতটা স্ট্রৈন তা আগে তো কখনো টের পাননি।
তিনি ভেবেছিলেন মমতা হরিদ্বারে চলে গেলে তিনি বেশ একলা একলা স্বাধীনভাবে থাকবেন। এখন এক একবার লোভ হচ্ছে একটা টিকিট কেটে হরিদ্বার পৌঁছে মমতাকে চমকে দিতে। রাস্তার ধারের একটা জবরদখল স্টলে দাঁড়িয়ে প্রতাপ এক গ্লাস চা খেলেন। চা তো নয়, যেন গরম গরম ষাঁড়ের পেচ্ছাপ। চায়ের নামে এরা কী দেয় মানুষকে? প্রতাপের মেজাজ গরম হয়ে গেল, কিছু বললেন না। পয়সাটা ছুঁড়ে দিয়ে তিনি এগিয়ে গেলেন। মুখের স্বাদটা এমন বিশ্রী হয়ে গেছে যে পাল্টানো দরকার। একসময় সিগারেটের নেশা ছিল খুব, ছেড়ে দিয়েছেন প্রায় 3 বছর আগে। এখনও অনেকক্ষণ একা থাকলে বা অস্থির বোধ হলে হাতের আঙুল আর ঠোঁট নিষ্পিস করে। সিগারেট ছাড়তে হয়েছিল প্রায় বাধ্য হয়ে। প্রত্যেক দিন সকালে খুব কাশি হতো, একবার ব্রঙ্কাইটিসের মতন হয়ে গিয়েছিল। কাশিও চলছে, সিগারেটও চলছে। একদিন কাশতে কাশতে প্রায় দম বন্ধ হয়ে যাবার মতন অবস্থা। মমতা বিদ্রুপ করে বলেছিলেন, কাশো, আরও কাশো, সিগারেট তো ছাড়তে পারবে না কোনো দিন। প্রতাপ তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে সিগারেটের প্যাকেট আর লাইটার ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জানলা দিয়ে। মমতা খুব হেসেছিলেন তখন। মমতার ওই হাসিটাই প্রতাপকে প্রতিজ্ঞা রক্ষা করতে বাধ্য করেছে। এরপর 2-3 বার মাত্র দুর্বল হয়েছিলেন প্রতাপ। বাড়িতে কোনো অতিথি এলে তার এগিয়ে দেওয়া সিগারেট প্রতাপ গ্রহণ করতে যেতেই মমতা বলতেন, জানতাম তুমি পারবে না। অমনি প্রতাপ প্রত্যাখ্যান করে বীরের মতন বলেছেন, দেখো পারি কিনা। একবার একটা সিগারেট ঠোঁটে ছুঁয়ে পর্যন্ত ফেলে দিয়েছিলেন। এখন মমতা নেই, 1 প্যাকেট সিগারেট কিনলে কেমন হয়? একটা দোকানের সামনে দাঁড়াতেই তিনি যেন অন্তরিক্ষে মমতার হাসি শুনতে পেলেন। প্রতাপ ঘাড় ঘুরিয়ে দেখলেন কাছাকাছি একটি বাড়ির ছোট ব্যালকনিতে দাঁড়িয়ে 2টি মহিলা খুব হাসছে। প্রতাপ ঠিক করলেন সিগারেট বিষয়ে যদি প্রতিজ্ঞা ভাঙতেই হয় মমতার সামনেই ভাঙবেন, কাপুরুষের মতন আড়ালে নয়। তাহলে একটা পান খাওয়া যেতে পারে। বাড়িতে কখনো সখনো 2-1টা পান খেলেও প্রতাপের এই নেশা নেই। লোকজনের সামনে কিছু চিবোনোর মধ্যে কেমন যেন একটা জন্তু জন্তু ভাব থাকে। পুরুষ মানুষের লাল ঠোঁটও তাঁর চোখে কদাকার লাগে। বিয়েবাড়িতে নেমন্তন্ন খাবার পর কেউ কেউ যখন মুখে 2-3টে পানের খিলি একসঙ্গে পুড়ে জাবর কাটে, সেই অবস্থায় আবার কথা বলতে আসে, প্রতাপ সেদিক থেকে চোখ ফিরিয়ে নেন। প্রতাপ দোকানদারটিকে বললেন, ওহে 1 খিলি পান সাজো তো, খয়ের দিও না। পানওয়ালা তার দোকানের পাটাতনের নিচের অন্ধকার গহ্বর থেকে রাশি রাশি খালি বোতল বার করে ক্রেটে সাজাচ্ছে। সে এখন ব্যস্ত, উত্তর দিল না। প্রতাপ অন্যদিকে মুখ ফিরিয়ে চলন্ত মানুষের স্রোত দেখতে লাগলেন। এই শহরের মানুষ কি হঠাৎ বেড়ে গেছে? আজ পথে এত বেশি লোক মনে হচ্ছে কেন? কিংবা এমন মনোহরণ বাতাস বইছিল বলে কি অনেক লোক বাইরে বেরিয়ে এসেছে? কলকাতার অনেক বাড়িতেই তো হাওয়া ঢোকে না। এখন অবশ্য বাতাসের বেশ জোর, ঠিক ঝড় নয়, ঝোড়ো হাওয়ার মতন। আকাশের রং এখন পাতলা লালচে। পায়রাগুলো হুড়োহুড়ি করে ঘরে ফিরছে। এই শহরে বেশ কিছু টিয়া পাখিও আছে। পশ্চিম আকাশের দিকে উড়ে গেল এক ঝাঁক পাখি। ওদের কি নাম কে জানে? 2টি দমকল সন্ধ্যারতির শব্দ জানিয়ে চলে গেল। খানিক পরে প্রতাপের খেয়াল হলো লোকটি তাকে পান দেয়নি তো। পানওয়ালাটি তখন বোতল নিষ্কাশন বন্ধ রেখে তারই মতন চেহারার আরেকটি লোকের সঙ্গে নিচু স্বরে কিছু আলোচনা করছে। একজন খরিদ্দার যে তার দোকানের সামনে দাঁড়িয়ে, সে খেয়ালই নেই। এটা একটা প্রতিষ্ঠিত সত্যের মতন যে প্রতাপ মজুমদার শ্রেণীর একজন রাশভারী চেহারার ভদ্রলোক এসে দাঁড়ালে এই পানওয়ালা শ্রেণীর কেউ তাকে খাতির করবার জন্য ব্যস্ত হয়ে উঠবে। এই ব্যত্যয় দেখে প্রতাপ বিস্মিত হলেন। তারপর গম্ভীর আদেশের সুরে বললেন, ওহে, তোমার কাছে পান চাইলুম না। পানওয়ালাটি প্রতাপের ব্যক্তিত্ব সম্পূর্ণ অগ্রাহ্য করল। সে পাশ ফিরে প্রতাপের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে নিষ্পৃহ গলায় বলল, খালি একটা পান চাইছেন তো, দাঁড়ান দিচ্ছি। তারপর সে তার সঙ্গীর প্রতি আর 2-4টি কিসব নির্দেশ দিয়ে নিজের দোকানের পাটাতনের ওপর উঠে বসল। হাত মুছল একটা নোংরা ভিজে ন্যাকড়ায়। প্রায় সঙ্গে সঙ্গে আরেকটি পাজামা পাঞ্জাবি পরা ছোকরা প্রতাপের পাশে এসে জিজ্ঞেস করল, বেচুলাল, আমার চুরু টেনেছ? পানওয়ালাটি এবার বেশ উৎসুকভাবে বলল, হ্যাঁ বাবু, আজ সকালেই এসেছে। পান সাজে হাত না দিয়ে সে উঠে দাঁড়িয়ে ওপরের তাক থেকে বিভিন্ন বাক্সের চুরুট দেখাতে লাগলো ছোকরাটিকে। প্রতাপ ওর স্পর্ধা দেখে হতবাক হয়ে গেলেন। আগুনের মতন রাগ ছড়িয়ে যাচ্ছে তাঁর সারা দেহে। তিনি ভাবলেন লোকটির কান ধরে টেনে নামিয়ে 2 থাপ্পড় কষাবেন ওর গালে। কিন্তু প্রতাপ মজুমদারের মতন মানুষেরা কোনো পানওয়ালাকে থাপ্পড় মারেন না। এরকম ইচ্ছে তাদের মাঝে মাঝেই হয়, কিন্তু সেই রাগ মনেই পুষে রাখতে হয়, কিংবা বাড়িতে ফিরে স্ত্রী পুত্র কন্যাদের ওপর সেই রাগের প্রভাব পড়ে। প্রতাপ আর দাঁড়ালেন না সেখানে। তিনি আর অন্য দোকানেও গেলেন না।
পান খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। ওই বেয়াদব পানওয়ালাটিকে কি কোনো শাস্তি দেওয়া যাবে না? তিনি শুধু এক খিলি পান চেয়েছেন, অতি সামান্য তার দাম, সেজন্য লোকটা তাকে অবজ্ঞা করল। অথচ সে তো পানের দোকানই খুলে বসেছে। পুলিশের উচিত ওর দোকান তুলে দেওয়া। ওই পানওয়ালার কথা ভাবতে ভাবতেই প্রতাপ অনেকটা রাস্তা হেঁটে গেলেন। নিরপেক্ষভাবেও তিনি বিচার করতে চাইলেন লোকটাকে। যে খদ্দের বেশি পয়সার জিনিস কিনবে তার প্রতি সে বেশি আগ্রহ দেখাবে, এটাই তো ব্যবসার নিয়ম। সেদিক থেকে লোকটি অন্যায় করেনি, কিন্তু প্রতাপ আগে এসেছেন, এমনিতেই তাকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর কিছু না হোক সে তো কাঁচুমাচুভাবে বলতে পারত, বাবু আপনার দেরি হয়ে যাচ্ছে, আর একটু দাঁড়ান, পানে হাত দেবার আগে এনাকে চুরুটটা দিয়ে নি। মনের মধ্যে রাগটা রয়েই গেল। সেই জন্যই বোধ হয় প্রতাপ একটু পরে আরেকটি বাজে ঘটনায় জড়িয়ে পড়লেন। ঘটনাটি অতি সামান্য, যে কোনো বড় শহরেই এরকম খুচখাচ অপরাধের ঘটনা যখন তখন ঘটে। অনেক অন্যায় আছে যেদিকে আইনের দৃষ্টি পড়ে না। নগরে যারা থাকে তারা সবাই নাগরিক চেতনা সম্পন্ন হয় না। কলকাতার মতন বিশৃঙ্খলভাবে বেড়ে যাওয়া শহরে বিশেষ কোনো সামাজিক নীতিবোধও গড়ে ওঠেনি। হাজরা রোড আর ডোভার রোডের মোড়ের কাছটায় একটা রিক্সা হঠাৎ উল্টে যায়। রিক্সাটিতে বসেছিল একটি হলুদ শাড়ি পরা যুবতী। তার হাতে একটি খাতা ও একটি মোটা বই, সম্ভবত অখণ্ড গীতবিতান। সেও আচমকা বিসদৃশ্যভাবে হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তায়। হাজরার এই অংশটিতে সামান্য বৃষ্টি হলেই দুপাশে নোংরা জমে থাকে। যুবতীটি কোনো ক্রমে উঠে দাঁড়ালো। তার বইটিতে কাদা লেগেছে। রাগে দুঃখে সে রিক্সাওয়ালাটিকে বকতে শুরু করে দিল। এখন তার ভাষা ঠিক রাবীন্দ্রিক নয়। এমন সময় একটি মোটরসাইকেলে চড়া যুবক সেখানে এসে উপস্থিত। সেও রিক্সাওয়ালাটিকে ধমকে বলল, এই, তুমি নতুন রিক্সা চালাচ্ছ? আর একটু হলেই তো আমার সঙ্গেই ধাক্কা লাগতো। যুবতীটি মাধ্যাকর্ষণের টান অনুভব করার ঠিক আগের মুহূর্তে একটা মোটর বাইকের গর্জন শুনেছিল। রিক্সার ধার ঘেঁষে এই মোটর বাইকটিই যাচ্ছিল। তো তার ধারণা হলো এই লোকটি দুষ্কৃতকারী। সে বলল, আপনিই তো ধাক্কা মেরেছেন। যুবকটি বলল, না না, আমি খুব জোর সামলে নিয়েছি। এই বেটা এমন বিচ্ছিরিভাবে চালাচ্ছিল, গাঁ থেকে সদ্য এসেছে বোধহয়, হর্ন শুনেও বোঝে না। এদিক দিয়ে আবার একটা ট্যাক্সি। যুবতীটি তবু বলল, আপনিই ধাক্কা মেরেছেন, আপনার লজ্জা করে না? যুবকটি বলল, কি মুশকিল, আমি ধাক্কা মারলে কি আমি আবার এখানে ফিরে আসতাম? আমি খুব জোর সাইড করে না নিলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। আমি কি আপনাকে কিছু হেল্প করতে পারি? আপনার যদি বেশি জোর চোট লেগে থাকে তো। কলকাতা শহরে মাটি ফুঁড়েও মানুষ ওঠে। কাছেই একটা বস্তি মতন আছে। চোখের নিমেষে জমে গেল ভিড়। একটি চলনসই চেহারার যুবতী, একটি সপ্রতিভ ও সুদৃশ্য পোশাক পরিচ্ছদে ভূষিত মোটরসাইকেল চালক, আর একটি গোবেচারা রোগা হতভম্ব রিক্সাওয়ালা। এই তিনটি পাত্রপাত্রীর মধ্যে যুবকটি আদর্শ টার্গেট। ভিড়ের মধ্যে 2-3 জন রয়েছে পাড়ার গার্জেন টাইপের। একজন ধ্যারেঙ্গা চেহারার লোক যুবকটির কলার শক্ত করে চেপে ধরে প্রথম থেকে সপাটে গালাগাল শুরু করে দিল। তার কণ্ঠস্বর ঈষৎ জড়ানো। কাছেই গরজার বাংলা মদের দোকান। জনতার প্রথম দাবি, মেয়ে ছেলের অপমান করা হয়েছে, যুবকটিকে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দাবি, মোটরসাইকেল এই গরিব রিক্সাওয়ালাকে ধাক্কা মেরেছে, সুতরাং শুধু ক্ষমা চাইলেই চলবে না, কিছু ক্ষতিপূরণও দিতে হবে। ধ্যারেঙ্গা লোকটির অনুচ্চারিত দাবি, যে লোক একটি মেয়ে ছেলে বসা রিক্সায় ধাক্কা মারতে পারে তার মোটরসাইকেল চালাবার কোনো অধিকারই নেই। ওই মোটরসাইকেলটি আপাতত বাজেয়াপ্ত করা দরকার। আর যুবকটি বারবার বলতে লাগলো, আমি ধাক্কা মারিনি, ধাক্কা মারলে কেউ কখনো ফিরে আসে? আমি অনেকটা চলে গিয়েছিলুম গাড়ি ঘুরিয়ে। এই ঘটনার মাঝামাঝি প্রতাপ এসে দাঁড়ালেন ভিড়ের পিছনে। প্রায় সন্ধে হয়ে এসেছে। রাস্তার আলো জ্বলেনি। প্রত্যেক সন্ধেতেই তো আলো জ্বলে না। এরই মধ্যে দোতলা বাস যাচ্ছে, অন্য অনেক গাড়ি রিক্সা যাচ্ছে, মানুষের ঢেউ বয়ে চলেছে। একপাশের একটা ভিড়ের মধ্যে কী নিয়ে চেঁচামেচি হচ্ছে তা নিয়ে অন্যদের মাথা ব্যথা নেই। আইন এবং নীতিবোধ এখান থেকে অনেক দূরে। অবস্থা ঘোরালো হচ্ছে ক্রমেই। যারা নিছক কৌতূহলে ভিড় জমিয়েছিল তারা পাতলা হয়ে যাচ্ছে। ধেয়ে আসছে পাড়া থেকে নতুন স্বার্থান্বেষীরা। মেয়েটি তার ভুল বুঝতে পেরে এখন যুবকটির পক্ষ নিয়েই কথা বলছে। সে যুবকটিকে বিপদে ফেলতে চায় না। সে ওর ক্ষমা প্রার্থনায় আগ্রহী নয়। সে এখন পালাতে পারলে বাঁচে। তার কণ্ঠে প্রায় কান্না। কিন্তু তাকে ঘিরে রেখেছে কয়েকজন। নাটক শেষ না হলে তাকে যেতে দেওয়া হবে না। অবশ্য তার গায়ে হাত দেবে না কেউ। ঢ্যাঙা লোকটি কুৎসিত ভাষা শুরু করে দিয়েছে। অন্য 2 জন টানাটানি করছে মোটরসাইকেলটি। যুবকটির গায়ে কয়েকটি চড়চাপড়ও পড়েছে। এই সময় প্রতাপ ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন। তিনি বিচারক। বহু বৎসর ধরে ন্যায় অন্যায়ের বিচার করে এসেছেন।
চোখের সামনে এরকম একটি অন্যায় ঘটতে দেখলে তিনি তা চুপ করে সহ্য করতে পারেন না। তিনি ভুলে গেলেন যে তিনি চাকরি থেকে রিটায়ার করেছেন অনেক দিন আগে। তাছাড়া চাকরিরত বিচারকরাও সমাজের সব অন্যায় অবিচার রোধ করার দায়িত্ব নেন না। তার মতন মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা রাস্তাঘাটে কখনো এইসব বাজে লোকেদের ঝামেলায় মাথা গলান না। নাক কোঁচকে পাশ কাটিয়ে চলে যাওয়াই নিয়ম। এসব জায়গায় কথা বলতে গেলে মানি লোকের মান থাকে না। প্রতাপের এই মোটরসাইকেল চালকটির মুখ দেখেই মনে হচ্ছে সে সৎ ধরনের, সে মিথ্যে কথা বলছে না। এই শহরে কোনো গাড়ি অন্য গাড়িকে বা মানুষকে ধাক্কা দিলে পালিয়ে যেতেই চায়, ফিরে আসে না। সে ফিরে এসেছে মেয়েটিকে সাহায্য করবার জন্য। এটা একটা দুর্লভ ব্যাপার, এজন্য সে অভিনন্দন পাওয়ার যোগ্য। তাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? ঢ্যাঙা লোকটির খারাপ ভাষায় প্রতাপ সবচেয়ে বেশি অপছন্দ করছেন। প্রতাপ একেবারে সামনে এসে কড়াভাবে ধমক দিয়ে বললেন, এর কলার ধরেছ কেন? আগে ছেড়ে দাও, ভদ্রভাবে কথা বলো। ঢ্যাঙা লোকটি তাচ্ছিল্যের সঙ্গে বলল, আপনি চুপ মারান তো। এই হারামির বাচ্চা এই পাড়া দিয়ে রোজ ফাঁট মেরে মোটর বাইক হাঁকিয়ে যায়। আমি ঠিক চিনে রেখেছি, শালা মাগিবাজ। পেছন থেকে আরেকজন বলল, আপনি কি জানেন দাদু? কেন ফোঁপর দালালি করছেন? যান যান, নিজের কাজে যান। প্রতাপ বললেন, রোজ এই রাস্তা দিয়ে যাওয়াটা কি অপরাধ? এই রাস্তাটা কি তোমার সম্পত্তি নাকি? ওকে ছেড়ে দাও। মেয়েটির সঙ্গে ওর যা হয়েছে তা ওরা দুজনে বুঝে নেবে। ঢ্যাঙা লোকটি বলল, আপনি ফের বকবক করছেন, যান ভাগুন, কাটুন এখান থেকে। প্রতাপ আবার দৃঢ়ভাবে বললেন, না, তুমি আগে ছাড়ো ওকে, কিংবা ওকে পুলিশের হাতে দেওয়া হোক। ফাঁড়ির মোড়ে পুলিশ আছে। সেই লোকটি এবার হিংস্র মুখখানা ফেরালো প্রতাপের দিকে। তারপর ডান হাতের পাঞ্জাটা উপরে তুলল। সেটা চকিতে প্রতাপের নাকের ওপর ঠেসে ধরে একটা ধাক্কা দিয়ে বলল, ভাগ শালা, আমি কি চিনিস না? পুলিশ দেখানো হচ্ছে, আমার মুখের ওপর কথা। লম্বা মাতালটির গায়ে বেশ জোর। সেই এক ধাক্কায় প্রতাপ ছিটকে পড়ে গেলেন রাস্তার একধারে। কিছু লোক ভয় পেয়ে দৌড়ে সরে গেল। একটা কেউ প্রতিবাদ জানালো না। এরপর ব্যাপারটা চুকতে মিনিট দুয়েক লাগল। যুবকটি তেজ দেখিয়ে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে কিল ঘুষি বর্ষণ শুরু হয়ে গেল তার ওপরে। মেয়েটিকে চলে যাবার রাস্তা করে দেওয়া হলো। রিক্সাওয়ালাটি আগেই পালিয়েছে। যুবকটি বেশি চিৎকার করার সুযোগই পেল না, কেননা গণবিচারকদের ক্রুদ্ধ হুঙ্কারের জোর অনেক বেশি। তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো পাশের একটা অন্ধকার গলিতে। মোটরসাইকেলটি আগেই তার হাতছাড়া হয়েছে। যুবকটি যদি শেষ পর্যন্ত খুন না হয় তাহলে এটা কোনো উল্লেখযোগ্য ঘটনাই নয়। সাধারণত কিছুটা বেশ জোর মারধরের পর ভিকটিমকে একটুখানি সুযোগ দেওয়া হয় পালাবার। সে তখন প্রাণ ভয় ছোটে, নিজের সম্পত্তির কথা ভুলে। মোটরসাইকেলটি টুকরো টুকরো হয়ে আজ রাতের মধ্যে বিক্রি হয়ে যাবে মল্লিক বাজারে। ভিড় মিলিয়ে গেছে, রাস্তা আবার স্বাভাবিক, যানবাহন চলছে। পথচারীরা নানা রকম কথা বলতে বলতে যাচ্ছে। কেউ হাসছে, কেউ বিষণ্ণ, কেউ নিজের ওপরেই বিরক্ত। প্রতাপ যেমনভাবে পড়েছিলেন ঠিক সেইভাবেই আধ শোয়া অবস্থায় দেয়ালে ঠেস দিয়ে রইলেন। তিনি অজ্ঞান হননি। খুব যে তার আঘাত লেগেছে তাও নয়। নিজের চেষ্টাতেই তিনি উঠে দাঁড়াতে পারতেন, কিন্তু তার মন নিশ্চল হয়ে গেছে, চক্ষু দুটি স্থির। এখনও লোডশেডিং চলছে, সেই জন্য কেউ তাকে দেখতেও পাচ্ছে না। দু একজন পথ চলতি লোকের পা লাগছে তার গায়ে, কেউ কেউ চমকে উঠছে। কিন্তু একজন মানুষ না জন্তুর গায়ে পা লাগলো তা দেখবার জন্য কেউ এই অন্ধকারে থামে না। বেশ খানিকক্ষণ পর উল্টো দিকের একটি দোকানঘর থেকে একজন লোক টর্চ হাতে নিয়ে এলো এদিকে। প্রতাপের সামনে এসে মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করল, ও দাদা, আপনার বেশি লেগেছে নাকি? উঠতে পারছেন না? প্রতাপ কোনো উত্তর দিলেন না। লোকটি আবার জিজ্ঞেস করল, শিরদাঁড়ায় চোট লেগেছে? আমি ধরবো আপনাকে? প্রতাপ এবার আস্তে আস্তে উঠে বসলেন। লোকটি টর্চ ফেলে প্রতাপকে ভালো করে দেখল। তারপর জিভে আফসোসের শব্দ করে বলল, ভদ্রলোক, আপনার অনেক বয়সও হয়েছে দেখছি, কেন ওদের সঙ্গে কথা বলতে গেলেন? আমি তো আমার দোকান থেকে দেখছিলুম, তখন ভয়ে এগোইনি। ওরা সব মস্তান গুন্ডা, ওদের সঙ্গে কি ভদ্রলোকেরা পারে? বেশি কিছু বলতে গেলে ছুরি চালিয়ে দেয়। প্রতাপ তবু কোনো কথা বললেন না। মানুষের সঙ্গে কথা বলার ভাষা যেন তার শেষ হয়ে গেছে। লোকটি আরও দু চারটি সান্ত্বনার বাক্য বলল। তার দোকানে প্রতাপকে একটু বসে বিশ্রাম নিয়ে যাওয়ার প্রস্তাব করল। প্রতাপ তাতেও রাজি হলেন না। লোকটি বলল, তাহলে একটু পা চালিয়ে চলে যান, একটু সাবধানে থাকবেন। এই যে আপনি ওদের কাজে আজ বাধা দিতে গেছলেন, আপনাকে ওরা চিনে রাখলো, আবার এ পাড়ায় দেখলে ধরবে।
প্রতাপ হাঁটতে আরম্ভ করলেন। এই হাজরা রোড থেকে যাদবপুর পর্যন্ত পুরোটাই তিনি হেঁটে এলেন একটা ঘোরের মধ্যে। তার জামায় এবং একটা হাতে জলকাদা মাখা, তা একটু মুছে নেবার কথাও মনে পড়ল না। তার মন সম্পূর্ণ অবশ, রাগ বা দুঃখের অনুভূতি নেই। এতখানি রাস্তা আসার সময় তিনি যে গাড়ি চাপা পড়েননি সেটাই আশ্চর্য ব্যাপার। নিজের বাড়িটি চিনতে তার ভুল হলো না। তিনি সদরের তালা খুললেন, দোতলায় এসে দ্বিতীয় তালাটিও খুললেন ঠিক মতন। তারপর হাত পা না ধুয়ে জামা না খুলে তিনি একটা দাঁড় করানো পুতুলের হঠাৎ এলিয়ে যাবার মতন পড়ে গেলেন বিছানায়। তারপর তিনি ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। প্রায় ঘণ্টা চারেক বাদে তার ঘুম ভাঙল। প্রথমে চোখ মেলে তিনি নিজের পরিপার্শ্বটা চিনতে পারলেন না। এটা কার বাড়ি কিংবা কোন দেশ? তিনি কি সমুদ্রে ভাসছেন, না পিঠের নিচে বিছানা? সে বিছানাটা তুলছে কেন? মাথাটা ভীষণ ভারী, তিনি মাথা তুলতে পারছেন না। আরও একটু পরে তিনি আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠলেন। দেয়ালে হাত বুলিয়ে বুলিয়ে তিনি সুইচ টিপলেন। অন্ধকার রইল একই রকম। বিদ্যুৎ হয়তো এর মধ্যে একবার এসে প্রস্থান করেছে আবার। এই দেশে সবাই এখন অন্ধকারে অভ্যস্ত। নিজের বাড়ির মধ্যে হাঁটাচলা করার কোনো অসুবিধে নেই। রান্নাঘরে গিয়ে মোমটা খুঁজতে হবে, এ কথা প্রতাপের মনে পড়ল। তবু তিনি একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। নিজেকে একটা অন্যরকম মানুষ মনে হচ্ছে কেন? সারা বুক জুড়ে একটা ব্যথা ভাব, পা ফেলতে আলগা আলগা লাগছে, অথচ পায়ে তো চোট লাগেনি। মাথাটা দুবার ঝাঁকিয়ে তিনি স্বাভাবিক হবার চেষ্টা করলেন। সন্ধেবেলা একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে, তা তার মনে পড়েছে, কিন্তু সেজন্য রাগ হচ্ছে না কেন? যেন অন্য কারোর জীবনের ঘটনা, তিনি শুনেছেন মাত্র। দৃশ্যটাও তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু একজন গুন্ডার হাতে ধাক্কা খেয়ে যে প্রতাপ মজুমদার পড়ে যাচ্ছেন, তিনি আর এখনকার এই প্রতাপ মজুমদার এক নন। ওটা একটা ছবির অংশ। তার ভুরু কুঁচকে গেল। মোমবাতিটা জ্বেলে তিনি সিঁড়ির দরজা বন্ধ করলেন। এতক্ষণ খোলা ছিল, চোর ঢুকতে পারত। এবারে খুব চোরের উপদ্রব। বেশ রাত হয়েছে, রাস্তায় কোনো শব্দ নেই। নানু আজ রাতেও থাকবে না, সেটা ঠিকই ছিল। বিকেল থেকে কিছু খাওয়া হয়নি। প্রতাপের খিদে পাবার কথা, কিন্তু খিদের কোনো বোধ নেই। দোতলায় 4খানা ঘর, তার মধ্যে একখানেই শুধু স্বামী স্ত্রী ব্যবহার করেন। বাকি 3খানা ঘর সাজিয়ে রাখা হয়েছে কখন ছেলেমেয়েরা আসবে। বাবলু শর্মিলা এলে যাতে কোনো অসুবিধে না হয়, সেজন্য মমতার ব্যবস্থার ত্রুটি নেই। ওরা এই নতুন বাড়িতে একবারও আসেনি। প্রত্যেক বছরই শীতকালে আসবে বলে ভাবে, একটা না একটা বাধা পড়ে যায়। ওই ঘরগুলো একবার দেখা দরকার। অন্ধকারের মধ্যে কেউ ঢুকে পড়ে লুকিয়ে থাকতে পারে। জমাট অন্ধকারের মধ্যে শীর্ণ মোমের আলোয় প্রতাপকে একটা অদ্ভুত ছায়ামূর্তির মতন মনে হয়। অনেকদিন আগে বিমান বিহারী একটা রিভলভার দিয়েছিলেন প্রতাপকে, তার নামে লাইসেন্সও করা আছে। এর মধ্যে প্রতাপ কয়েকবার সেটা ফেরত দিতে চেয়েছিলেন। বিমান খালি বলেন, থাক না, ব্যস্ত হবার কি আছে। আলমারি খুলে রিভলভারটা বার করে তিনি প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখলেন। একটা জানলায় শব্দ হচ্ছে, সেটা বন্ধ করে দেবার আগে রাস্তা একবার উঁকি দিলেন। একেবারে শুনশান। তবু প্রতাপ রিভলভারটা উঁচু করে ধরে আছেন। বাইরে বেরোবার সময় কোনো দিন এটা সঙ্গে নেন না। মমতা মাথার দিব্যি দিয়েছেন, তার বদমেজাজের স্বামী হঠাৎ একটা কিছু করে বসতে পারে। মমতার সবসময় এই ভয়। আজ যদি রিভলভারটা সঙ্গে থাকতো তাহলে প্রতাপ নির্ঘাত ওই ঠ্যাঙা শয়তানটাকে গুলি করতেন। সেটা কি কোনো অন্যায় হতো? নানু সব রান্না করে গুছিয়ে রেখে গেছে। রুটি, আলু পেঁয়াজের তরকারি, মূলো দিয়ে কচ্ছপের মাংস, এটা প্রতাপের খুব পছন্দের খাবার। মমতা কচ্ছপের মাংস খান না, তাই অন্য সময় আনা হয় না। আর গাজরের হালুয়া। সবকটার ঢাকনা খুলে দেখতে দেখতে প্রতাপের হঠাৎ মনে পড়ল, পাখার গুদামের কর্মচারীটি তাকে বলেছিল মাটির তলায় যা জন্মায় আপনি সেগুলো খাবেন না। কেন বলেছিল এ কথা? লোকটি কিন্তু মতলববাজ নয়। তিনি নিজেই খাবার গরম করে নিতে পারেন। তবু আজ আর স্টোভ জ্বালালেন না। মোমটা আর রিভলভারটা টেবিলের ওপর রেখে তিনি খেতে বসলেন। একটুখানি রুটি ছিঁড়ে তার মধ্যে তরকারি মাখিয়ে হাতে ধরে রইলেন। আজ না খেলেও চলবে। বুকটা খুব ভারী ভারী লাগছে। মনে হয় যেন গলা দিয়ে বুক পেরিয়ে খাদ্যগুলো নিচে নামতে পারবে না, মাঝখানে কোথাও আটকে যাবে। মূলো দিয়ে কচ্ছপের মাংস খেতে ভালোবাসত যে প্রতাপ মজুমদার, সে অন্য লোক। আজ তার ওইসব খাদ্যে কোনো আসক্তিই নেই। তারপর তিনি দেখলেন তার বাঁ হাতের কনুইয়ের কাছে চাপ চাপ কাদা, তার ডান হাতের পাঞ্জাটাও নোংরা। খেতে বসার আগে তিনি এমনিতেই প্রত্যেক দিন হাত ধুয়ে নেন।
আজ রাস্তার ধুলো কাদার মধ্যে অনেকক্ষণ শুয়েছিলেন, তারপরেও বাড়ি ফিরে স্নান করেননি। তার সমস্ত শরীরটাই নোংরা, কিন্তু যেন তাতে কিছু যায় আসে না। মোমটা নিবু নিবু হয়ে আসছে। আর কি মোম আছে? উঠে খুঁজতেও ইচ্ছে করছে না। বিমর্ষতায় ভরে যাচ্ছে বুক। কেন এমন হচ্ছে আজ? সন্ধেবেলার ঘটনাটার জন্য দোষ তো তাঁরই। উল্টো দিকের দোকানদারটি ঠিকই বলেছিল, ওইসব গুন্ডা মাস্তানদের সঙ্গে কি শিক্ষিত ভদ্রলোকেরা পারে? ওরা অনায়াসে যেসব খারাপ কথা বলে, লোককে ধাক্কা মারে, পেটে ছোড়া বসিয়ে দেয়, ফস করে পাইপ গান চালায়, তা কি ভদ্র মানুষের পক্ষে প্রতিরোধ করা সম্ভব? সবাই এড়িয়ে যায়। এই রকমই চলতে থাকবে। একটা নিম্ন শ্রেণীর লোক তাকে অকারণে ধাক্কা দিয়ে ফেলে দিল, অত লোকের সামনে। কেউ প্রতিবাদ করল না। ভদ্রতা সভ্যতা কি উঠে গেল এ দেশ থেকে? পানের দোকানের যে ছোকরাটি চুরুট কিনতে এসেছিল, সেও তো বলতে পারত, এই ভদ্রলোক আগে থেকে দাঁড়িয়ে আছেন, এঁকে দিয়ে নাও, তারপর আমার চুরুট দেখিও। মোটরসাইকেল চালক ছোকরাটি অবশ্য অন্যরকম। সে ফিরে এসেছিল। আজকালকার তরুণদের মধ্যে এরকমও তো আছে। ওর চোখে মুখে প্রতাপ একটা সততার দীপ্তি দেখতে পেয়েছিলেন। এই ছেলেটির এই পরিণতি। কেউ বাধা দেবে না? রাস্তার সব লোক তো খারাপ হতে পারে না, কিন্তু যারা অসৎ নয় তারা সবাই ভীতু। সেই ছোকরাটিকে একেবারে মেরে ফেলল কি না তাই বা কে জানে। আজকাল খুন তো জল ভাত, কাগজ খুললে রোজই চোখে পড়ে। একটু রাজনীতির রং মেশাতে পারলে পুলিশও ছোঁয় না। ছেলেটিকে যদি প্রাণে না মেরে পঙ্গু করে দেয়, সেই খবর ছাপাও হবে না। সেবার আমেরিকায় গিয়ে প্রতাপের মনে হয়েছিল এখানে টাকা রোজগারের জন্য তার দেশের ছেলেমেয়েরা দাঁতে দাঁত কামড়ে পড়ে আছে, কিন্তু এখানকার সমাজে তাদের কোনো স্থান নেই। মেইন স্ট্রিমের সঙ্গে তাদের যোগ থাকে না, তাদের সেন্স অফ বিলঙ্গিং হয় না। রাস্তায় কোনো গণ্ডগোল হলে তারা ভাবে এটা আমাদের ব্যাপার নয়। পাশে দাঁড়িয়ে দুটি আমেরিকান ঝগড়া বা তর্ক করলেও এরা কোনো পক্ষ নেবে না। কালো লোক বলে কোনো দোকানদার যদি তার প্রতি সরাসরি অপমান না করে স্রেফ অবজ্ঞার ভাব দেখায়, ইচ্ছে করে তাকে দাঁড় করিয়ে রাখে, তারও কোনো প্রতিবাদ করতে পারবে না, অন্য দোকানে চলে যাবে। বর্ণবিদ্বেষের কোনো স্পষ্ট প্রমাণ প্রতাপের চোখে পড়েনি, কিন্তু অনুভব করেছেন সেটা চাপাভাবে অনেকের মধ্যে আছে। সেটা অস্বাভাবিকও তো নয়। কালোর চেয়ে ফর্সা লোকেরা সব জায়গাতেই তো বেশি খাতির পায়। আজ প্রতাপ বুঝলেন নিজের দেশে থেকেও তো সবসময় সব কিছুতে অংশ নেওয়া যায় না। রাস্তায় কোনো গণ্ডগোল হলে আজকাল সবাই পরামর্শ দেয়, ওতে মাথা গলিও না। পাশের বাড়ির একটা ছেলে বখামি করলে তাকিও না তার দিকে, তাকে কিছু বলতে যেও না, বলতে গেলে নিজের মান নষ্ট হবে। এইসব ব্যাপার নিয়ে বড়জোর খবরের কাগজে চিঠি লেখা যায়। প্রতাপ ভাবলেন তিনি নন, অন্য একজন প্রতাপ মজুমদার, যিনি চেয়েছিলেন নিজের স্ত্রী পুত্র পরিবারকে সাধ্য মতন স্বাচ্ছন্দ্য দিতে। বাস্তুচ্যুত হয়ে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েও যে মানুষটি অতিরিক্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন, ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, সৎ থাকার চেষ্টা করেছেন, কারোর কাছে মাথা নিচু করেননি, সেই মানুষটি আজ চরম একা। ছেলেমেয়েরা কেউ কাছে থাকে না, তাদের এখন নিজস্ব জীবন আছে। পাড়ার লোক বা অল্প চেনারা খানিকটা সম্ভ্রমের সঙ্গে কথা বলে, আপনার ছেলে তো আমেরিকায় থাকে, কিসের জন্য এই সম্ভ্রম? 3-4 বছর অন্তর সেই ছেলে একটা ক্যামেরা বা রেডিও বা কিছু বিদেশি পারফিউম নিয়ে আসবে। তার টুথপেস্টটা দেখেও অন্যরা বলবে, আহা কি সুন্দর। মাঝে মাঝে নিয়ম রক্ষার জন্য চিঠি বা কিছু টাকা পাঠাবে। সেই প্রতাপ মজুমদার আজ এক গুন্ডার হাতে ধাক্কা খেয়ে রাস্তার নর্দমার পাশে শুয়েছিলেন। তাকে কেউ চেনে না, ওইটাই তার যোগ্য স্থান। হ্যাঁ, অন্য প্রতাপ মজুমদার, তিনি নন। এখন তার কিছুতেই কিছু যায় আসে না। প্রতাপ টের পাচ্ছেন না তার গাল বেয়ে টপ টপ করে জল গড়াচ্ছে খাবারের থালায়। বারবার একটা কথাই মনে পড়ছে, আমাকে এখন আর কারোর কোনো প্রয়োজন নেই, আমি অপ্রয়োজনীয়, আমি অপ্রয়োজনীয়। দপ করে আলো জ্বলে উঠল। এখন এই আলোটার যেন কোনো প্রয়োজন ছিল না। সব কিছু কেমন যেন ক্যাটক্যাট করছে এই আলোতে। এখন লোকে ঘুমোবে, এখন আলো না থাকলেও চলে। প্রতাপের মতন কজনই বা এখন জেগে থাকে? সন্ধ্যের সময় যে সময়টা সভ্য মানুষ বইটই পড়ে, গান বাজনা শুনতে চায়, সেই সময়ই অন্ধকারে হাত গুটিয়ে বসে থাকতে হয়। সেই সময় অন্ধকার রাস্তায় অনেক কিছু ঘটে যায়। প্রতাপ এবার খাওয়ার চেষ্টা করলেন। সবটাই তার তেতো লাগলো। তিনি এক ঝটকায় প্লেট বাটিগুলো ফেলে দিলেন মাটিতে। নিস্তব্ধতার মধ্যে বেশ জোরে ঝনঝন শব্দ হলো। একটা দুটো প্লেট ভাঙল। প্রতাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রিভলভারটার দিকে। একটু পরেই তিনি ভাবলেন এই রাগ তো তার নয়, অন্য প্রতাপ মজুমদারের,
যে লোকটি মূর্খের মতন সারা জীবন খেটে খুঁটে শুধু একটা পরিবার গড়ে তুলতে চেয়েছিল, বৃহত্তর পরিপ্রেক্ষিতে নিজের ভূমিকার কথা কিছু ভাবেনি। নিজের পরিবারের মানুষজনের কাছে তার অনেক কিছু প্রত্যাশা ছিল বলেই এখন তার মধ্যে বিরাট ব্যর্থতাবোধ ও হতাশা আসা সম্ভব। মূর্খই তো সে। আজকালকার দিনে ছেলেমেয়েরা কি কাছে থাকতে পারে সব সময়? একটা ছেলে গেছে অপঘাতে, সে বেঁচে থাকলেও কীরকম হতো কে জানে। অন্য ছেলে তার কাজের সুবিধের জন্য বিদেশে থাকে, সে এখন নিজের পরিবার গড়বে, সেটাই তো স্বাভাবিক। সে বাপ মাকে নিয়ে সর্বক্ষণ মাথা ঘামাবে কেন? স্নেহ মমতা অনেকটা জলের মতনই, স্বাভাবিকভাবেই নিম্নগামী। প্রতাপ মেঝে থেকে বাসনপত্রগুলো আবার কুড়োলেন। আর একটা কথা তার মনে পড়ল, অন্ধকারের মধ্যে একটা লোক টর্চ জেলে উল্টো দিকের দোকান থেকে তার হাত ধরে তুলতে এসেছিল। এই রকম লোকও তো আছে, কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, কেউ হাত ধরে তোলে। তিনি ওই দ্বিতীয় ব্যক্তিটির ভূমিকাটা তো অনুসরণ করতে পারতেন। সব বাতি নিভিয়ে রিভলভারটা বালিশের তলায় রেখে প্রতাপ শুয়ে পড়লেন। তিনি আর আগেকার প্রতাপ মজুমদার নন, এই ভেবে হৃষ্ট বোধ করলেন খানিকটা। পরদিন ঘুম ভাঙল বেশ দেরিতে। কোনো তাড়া নেই অবশ্য, নানু এখনও আসেনি। তিনি নিজেই চা করে নিলেন। খবরের কাগজ নিচে দিয়ে যায়, সেটা আনতে গিয়ে সিঁড়ি ভাঙার সময় তিনি টের পেলেন তার শরীরটায় তেমন জুত নেই। বুকের মধ্যে একটা চাপ চাপ ভাব, মাঝে মাঝে খুক খুক করে কাশি আসছে। চোরা ঠান্ডা লেগে গেছে বোধহয়। নিজের শরীর খারাপের ব্যাপারটা তিনি গুরুত্ব দেন না। বিকেলের দিকে একবার ব্লাড প্রেশারটা চেক করাবেন ভাবলেন। চা খাওয়ার খানিক পরেই অলি এসে উপস্থিত। সে ঝলমলেভাবে হেসে বলল, যাদবপুর ইউনিভার্সিটিতে আমার একটা কাজ আছে, এদিকে আসতে আসতে তাই ভাবলাম তোমার বাড়িতে একটু চা খেয়ে যাই। ব্যাচেলার জীবন কেমন লাগছে প্রতাপ কাকা? প্রতাপও মুচকি হাসলেন। অলির অজুহাতটা হয়তো সত্যি নয়। অলি যে শুনেছে মমতা হরিদ্বারে গেছেন, প্রতাপ একলা রয়েছেন, সেই জন্যই অলি তার খবর নিতে এসেছে। অলির এইসব দিকে তীক্ষ্ণ নজর। অলি বলল, নানু কোথায়? তোমার চা কে বানিয়ে দিল? প্রতাপ বললেন, আমি বুঝি চা করতে পারি না? আমাকে এত অপদার্থ ভাবিস? দেখ তোকে কেমন চা বানিয়ে খাওয়াচ্ছি। আর কি খাবি বল? আমি ভালো অমলেটও বানাতে পারি। অলি বলল, থাক, আর অমলেট লাগবে না, আমি খেয়ে এসেছি। কাঁধের ঝোলা ব্যাগ থেকে সে একটা টিফিন কৌটো বার করে বলল, এতে একটু আতার পায়েস এনেছি তোমার জন্য। তুমি মিষ্টি খাও না বললে চলবে না, এটুকু তোমায় খেতে হবে। বুলি রেঁধেছে কাল রাত্রিরে। বুলি নানা রকম রান্না করতে খুব ভালো পারে, জানো তো? প্রতাপ বললেন, ঠিক আছে খাবো। আতার পায়েস কখনো খাইনি। অলি আরেকটা কাগজের বাক্স বার করে। এতে আছে কয়েকটা চিকেন প্যাটিস, টাটকা, আজ সকালেই বানানো হয়েছে। প্রতাপ জিজ্ঞেস করলেন, আর কি কি এনেছিস? অলি বলল, কাকিমা নেই, বাড়িটা ভীষণ খালি খালি লাগছে। ও হ্যাঁ, বুলি বলে দিয়েছে এই শনিবার ওর গানের প্রোগ্রামটা দেখাবে টিভিতে, তুমি দেখো। প্রতাপ বললেন, দেখব, এমনিতে টিভি খোলাই হয় না, মমতাই ওসব দেখে, কিন্তু বুলির গান অনেক দিন শুনিনি। হ্যাঁ রে, বুলি একদিন আমার কাছে খেতে চেয়েছিল। নানু আজ থেকে থাকবে, তোরা কাল দুপুরে আমার এখানে খেতে আয় না, আমি বাজার করব। নানু খুব খারাপ রাঁধে না, ইচ্ছে করলে তুই আর বুলিও এখানে এসে কিছু রাঁধতে পারিস, বেশ পিকনিকের মতন হবে। অলি বলল, এই রে, তুমি আগে বললে না? আমি যে আজ বিকেলের ট্রেনে ঝাড়গ্রাম যাচ্ছি, সব ঠিকঠাক হয়ে গেছে। হঠাৎ ঝাড়গ্রাম যাবি কেন? বিনপুরে কৌশিক পম্পম থাকে না, ওদের কাছে যেতে হবে, পম্পম খবর পাঠিয়েছে। কৌশিক ওই গ্রামের স্কুলেই রয়ে গেল, ওদিকে অন্য কোনো ভালো কাজ টাজ পেতে পারত না? প্রতাপ কাকা, যার যেখানে ভালো লাগে সে সেখানেই থাকবে, ওরা দুজনে ওখানে মজাসে আছে। এখনও বুঝি পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে ওদিকে? ওই যে বললাম না, যার যা ভালো লাগে সে সেটাই করবে। প্রতাপ রান্নাঘরে এসে চা বানাতে লাগলেন। অলি তার পাশে দাঁড়িয়ে গল্প করতে লাগল। প্রতাপ লক্ষ্য করলেন একটু যেন রোগা হয়েছে অলি, কিন্তু তার মুখে কোনো মালিন্য নেই। মেয়েটা কি সুখেই আছে? অলিকে কখনো মনমারা অবস্থায় দেখেননি তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অজুহাতটা বোধহয় একেবারে মিথ্যে নয়। চা খাওয়ার পর অলি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। প্রতাপের খুব ইচ্ছে অলি আরেকটু থাকুক। অলির উপস্থিতিতে যেন বাড়িটা ভরে গেছে। বসবার ঘরের দেয়ালে প্যারিস থেকে কিনে আনা একটা রেমব্রান্ডের ছবি বাঁধানো, সেটা একটু বেঁকে গেছে। অলি সোজা করে দিয়ে বলল, প্রতাপ কাকা, আমি তাহলে যাই, লক্ষ্মী হয়ে থেকো,
কাকিমা নেই বলে তুমি যেন যত খুশি অনিয়ম করো না, ঠিক সময় খাবে। তুই ঝাড়গ্রাম থেকে কবে ফিরবি? আমার এখন কলেজ ছুটি, হয়তো দিন 7 থাকবো, একটু বেশিও হতে পারে। পম্পমের শরীর ভালো না, জানোই তো। হ্যাঁ রে অলি, তুই আমার খবর নিবি, পম্পমের সেবা করতে যাবি, যার যখন অসুবিধে হবে তোকে দৌড়ে যেতে হবে, এসব তো বুঝলুম, কিন্তু তোর কথা কেউ ভাবে? কেন ভাববে না কেন, অনেকেই ভাবে, তুমি ভাবো না? অলি, একটা সত্যি কথা বলবি? বিয়ে তো করলি না, কিন্তু তুই কারোকে ভালোবাসিস না, সেরকম কেউ নেই? অলি মুখ ফিরিয়ে খুব যেন অবাক হবার ভাব করে বলল, ভালোবাসার কেউ নেই? কী বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, কৌশিককে ভালোবাসি, অনুপম, তপন, বাবলুদাকেও ভালোবাসি। আমার কি ভালোবাসার লোকের অভাব? আরও আছে। তুই বাবলুর নামটাও বললি? তার সঙ্গে তো তোর দেখা হয় না কত বছর। ভালোবাসতে দোষের কি আছে, দেখা না হলেও ভালোবাসা যায়। তবে সবচেয়ে বেশি ভালোবাসি সৌনককে। ওহ, তোর মাথা থেকে এখনও সেই ভূত যায়নি? তুই আজও সেই ছেলে মানুষটিই রয়ে গেলি। চোখ গোল গোল করে দুষ্টুমির ভঙ্গিতে অলি বলল, তোমাকে আরেকটা গোপন কথা বলি প্রতাপ কাকা, সৌনককে আমি যদিও বিয়ে করিনি, তবু মাঝে মাঝে সে রাত্রিরে আমার পাশে বিছানায় শুয়ে থাকে। অলি বেশ জোরে হেসে উঠতেই প্রতাপের ইচ্ছে হলো তার হাত ধরে বলতে, অলি, তুই এখনই চলে যাসনি, আর একটু থাক। কিন্তু মুখ ফুটে সেটা বলা গেল না। তিনি অলির সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নেমে এলেন একতলায়। প্রতাপের বুকটা টনটন করতে লাগলো অলির জন্য। অলি কয়েকদিন কলকাতায় থাকবে না, এখন কলকাতাটা তার আরও ফাঁকা মনে হবে। অলি এগিয়ে গেল বাসস্টপের দিকে। প্রতাপ দেখলেন নানু ফিরছে, অলির সঙ্গে সে তো দাঁড়িয়ে কথা বলছে। সদর দরজাটা খোলা রেখে প্রতাপ ওপরে উঠতে লাগলেন। হঠাৎ তার পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি এক পা করে উঠতে যেন প্রচুর পরিশ্রম করছেন। বুকটা যেন ফেটে যেতে চাইছে, কিছু একটা বেরিয়ে আসতে চাইছে বুক থেকে। তিনি থেমে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলেন। এরকম তার কখনো হয়নি আগে। এটা একটা বড় রকমের অসুখ, তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন। প্রতাপের মনে পড়ল বিছানায় বালিশের তলায় রিভলভারটা আছে। যে প্রতাপ মজুমদার হাজরা রোডে একটা গুন্ডার ঘৃণার ধাক্কায় নর্দমায় পড়ে শুয়েছিল, তার পক্ষে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে অন্যের সেবা নেওয়া মানায় না, সে অধিকার তার নেই। প্রতাপ ছুটে ওপরে উঠতে গেলেন। একটুও না উঠে তিনি পড়ে গেলেন সিঁড়িতে। পড়তে পড়তে ফিসফিস করে তিনি ডাকলেন, অলি, অলি। পরবর্তী পর্বে আমরা জানব অতীন আমেরিকায় চাকরির ঘেরাটোপে কিভাবে আত্মমগ্ন হয়ে রয়েছে।